প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি দ্বিতীয় অংশ। কিন্তু বাঁ হাতের তালুটা গুলির আঘাতে চুরমার হয়ে গেছে। সকালের কথা ভাবল লেফটেন্যান্ট। কফি ফলের জুস আর চুরুট সব বাঁ হাতে ধরেছিলেন প্রসীন। ভদ্রলোক বাঁ হাতি। থমকে গেল ইউরি। মানেটা পরিষ্কার, অচল করে দেয়া হয়েছিল দুজনকে। অরক্ষিত, অসহায় করে দেয়া হয়েছিল। তারপর গুলি করে আহত করা হয়েছে হিংস্র ভাল্লুককে। লেলিয়ে দেয়া হয়েছে ওদের উপর। সৈনিক সত্তা জেগে উঠেছে ইউরির ভিতর। সাবধানে উঠে দাঁড়ালো। রাইফেল রিলোড করে ফেলেছে ইতোমধ্যে। সতর্ক নজর বোলালো চারপাশে। ফাঁদের প্রকৃতি বুঝতে অসুবিধে হচ্ছে না। নিখুঁত নিশ্চিদ্রভাবে আয়োজন করা হয়েছে পুরো ব্যাপারটার। সকালে আস্তবলের পেছনে দেখা পায়ের ছাপগুলোর কথা মনে পড়ল। নিশ্চয় খুনির পায়ের ছাপ ছিল ওগুলো। কে লোকটা? সবচেয়ে বড় কথা, কেন এসব ঘটিয়েছে? আচমকা চোখের কোণে ঝিলিক দিয়ে উঠল কি যেন। সূর্যের আলো প্রতিফলিত হয়েছে ধাতব কিছুর গায়ে। মাটিতে ঝাঁপ দিল ইউরি। গড়ান দিয়ে চলে গেল একটা ওক গাছের পেছনে। সন্তপনে উকি দিল। যেদিকে ঝিলিক দেখেছে সেদিকে। একটা উঁচু পাইন গাছের উপর থেকে এসেছে ওটা। আলোর সঙ্গে দৃষ্টি মানিয়ে আসতেই খুনিকে দেখতে পেল লেফটেন্যান্ট। মাটি থেকে 50 ফুট উপরে পাইন গাছের দুটো ডালের মাঝখানে পজিশন নিয়েছে লোকটা। পরনে দুধ সাদা সোনো পার্কা। হুড দিয়ে ঢেকে রেখেছে মাথা। চোখে কালো সানগ্লাস। হাতে রাইফেল। টেলিস্কোপিক সাইট লাগানো আছে ওতে। তীব্র আক্রোশ আর ঘৃণায় চিৎকার করতে ইচ্ছা হলো ইউরির। লোকটা দাঁত বের করে হাসছে। ওকে উদ্দেশ্য করে একটা হাতও নাড়ল। রাইফেল উঁচু করলো ইউরি। কিন্তু টিগার টেপার আগেই একরাশ বরফ ছিটকে উঠল ওর কয়েক হাত দূরে। চতুর খুনি গুলি করছে ওকে লক্ষ্য করে, যাতে ওর আড়াল নিতে হয়। দ্বিতীয় বুলেটটা ঠক করে বিঁধল ওক গাছের কাণ্ডে। তাড়াতাড়ি আড়ালে সরে আসতে বাধ্য হলো ইউরি। কি করবে বুঝতে পারছে না। আর একটা গুলির আওয়াজ হলো খুব কাছে। তবে পাইন গাছের খুনি ছোড়েনি এ গুলিটা। ইউরি! তরুণ লেফটেন্যান্টের নাম ধরে আর্তনাদ করে উঠল কেউ। চমকে উঠল ইউরি। এ কণ্ঠ তোর বাবার। ভয় আর ক্রোধে অন্ধ হয়ে উঠল ও। হিতাহিত জ্ঞান রইল না। লাফ দিয়ে উঠে দাঁড়ালো ও। পাইন গাছের দিকে একটা গুলি করে ছুটতে শুরু করলো পিতাকে সাহায্য করার জন্য। পিছনে গর্জে উঠল আত্মতায়ীর রাইফেল। পিঠে একটা চিনচিনে ব্যথা অনুভব করলো তরুণ লেফটেন্যান্ট। ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো দেহে। চূড়ান্ত অবস্থায় হোঁচট খেল। আছড়ে পড়ল বরফের উপর। শরীরের নিচে রক্তে ভেসে যাচ্ছে তুষার। বাবা! শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে ফিসফিসিয়ে এই একটা শব্দই শুধু উচ্চারণ করল ইউরি ইভানোভিচ। ডেস্কের উপর ছড়িয়ে রাখা ছবিগুলোর দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছেন রাশান প্রাইম মিনিস্টার। আঙুলের ভাঁজে আঙুল। টেবিলের উপর 2 কনুই। এতক্ষণ চিবুকটা রাখা ছিল জোড়া মুঠির উপর। এবার আঙুলের ভাঁজ খুলে দুহাত মেলে দিলেন ডেস্কের উপর। সামনে ঝুঁকে এসে শান্ত গলায় বললেন, দুঃখজনক। এমন ভয়ানক মৃত্যু কারো প্রাপ্য হতে পারে না। ডক্টর ইভানোভিচের কপাল ভালো। প্রাণে বাঁচেননি হয়তো, কিন্তু এমন পরিণতি তো বরণ করতে হয়নি ওকে। কামরায় আরও 3জন মানুষ আছে। 2জন পুরুষ, 1জন মহিলা। নার্ভাস ভঙ্গিতে প্রাইম মিনিস্টারের মুখভঙ্গি দেখছে তারা। প্রত্যেকের হাতে একটা করে খয়েরি রঙের ফোল্ডার। মুখ খোলার সাহস পাচ্ছে না কেউ। প্রাইম মিনিস্টারকে আশ্চর্য রকমের শান্ত দেখাচ্ছে। কিন্তু অভিজ্ঞতা থেকে ওরা জানে এটা ঝড় আসার পূর্বাভাস। কয়েক মিনিট নীরবতায় কাটল। তারপর উঠে দাঁড়ালেন প্রাইম মিনিস্টার।
ডেস্কের পাশ ঘুরে একেবারে কাছে এসে থামলেন 3 দর্শনার্থীর। জানতে পারি এমন ঘটনা কি করে ঘটল? বললেন তিনি। দেশের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী, তাকে খুন করতে পারল কিভাবে ওরা? আমরা কি বসে বসে আঙুল চুষছিলাম? ইতস্তত করে বললেন একজন। তিনি রাশিয়ান ইন্টেলিজেন্সের প্রধান। ডক্টর ইভানোভিচের জীবনের উপর কোনো ধরনের হুমকি আছে বলে জানা ছিল না আমাদের। বোকার মতো কথা বলছো তুমি, সারিনভ, ধমকে উঠলেন প্রাইম মিনিস্টার। অমন লোকের জীবনের উপর সবসময়ই হুমকি থাকে। প্রোটেকশনের ব্যবস্থা করনি কেন? আমরা চেয়েছিলাম মিস্টার প্রাইম মিনিস্টার, কাছুমাছু গলায় বললেন ইন্টেলিজেন্স চিফ। কিন্তু ডক্টর ইভানোভিচ কিছুতেই দেহরক্ষী রাখতে রাজি হননি। উনি কেমন একগুঁয়ে স্বভাবের মানুষ ছিলেন তা তো আপনি জানেন। মানা করলেও কিভাবে গোপনে লোক রাখা যায় তা কি আমার শিখিয়ে দিতে হবে? মনে হচ্ছে গতকাল ইন্টেলিজেন্সে যোগ দিয়েছ তুমি, সারিনভ। মাথা নিচু করে ফেললেন ইন্টেলিজেন্স চিফ। যা হবার তা তো হয়েই গেছে, বলে উঠলেন কামরায় উপস্থিত মহিলাটি। সরকারের উচ্চপদস্থ একজন কূটনীতিক তিনি, প্রাইম মিনিস্টারের ঘনিষ্ঠজন। কারা এ কাজ করেছে এবং কেন সেটা বের করার পেছনে এখন আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোনো সূত্র পেয়েছেন আপনারা? দ্বিতীয় পুরুষটির দিকে ফিরলেন প্রাইম মিনিস্টার। তিনি রাশিয়ার পুলিশ ফোর্সের চিফ। খুব সামান্য, জানালেন ভদ্রলোক। দুজন খুনি ছিল ওখানে। কোন পথে কিভাবে খামার বাড়ির সীমানায় পৌঁছেছিল সেটা বের করতে পেরেছি, তবে ওদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অস্ত্রগুলো শেল কেসিং আর বুলেট পরীক্ষা করে দেখেছি আমরা। 7 মিলিমিটার ব্রাউনিং ম্যাগনাম, গ্রেড 4 থেকে ছোড়া হয়েছে। আমেরিকান অস্ত্র। বলতে চাইছেন এই খুনগুলোর পেছনে আমেরিকানদের হাত আছে? বুরু কোচকালেন প্রাইম মিনিস্টার। আমি শুধু অস্ত্রের কথা বলছি স্যার। কে ব্যবহার করেছে তা মানব কল্যাণে নিবেদিত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। কে ব্যবহার করেছে তা জানি না, কিন্তু একথা ঠিক, ডক্টর ইভানোভিচের গবেষণাকে কখনোই আমেরিকানরা ভালো চোখে দেখেনি। অ্যাবসার্ড, প্রতিবাদ করলেন ইন্টেলিজেন্স চিফ। ডক্টর ইভানোভিচের ব্যাপারে কিছু করতে চাইলে আমেরিকানরা সেটা বহু আগেই করতে পারত। এত আয়োজন করে তার ছেলে আর 2 অতিথিকে খুন করতে যেত না। তুমি বলছো ইভানোভিচ একাই টার্গেট ছিলেন না? একটু অবাক হলেন প্রাইম মিনিস্টার। মাথা জাগালেন সারিনভ। এর পেছনে আরও রহস্য থাকতে বাধ্য। কর্নেল রোমানভ আর মিস্টার প্রসিন শুধু হাওয়া খেতে ওখানে গিয়েছিলেন বলে বিশ্বাস হয় না আমার। সেক্ষেত্রে এখনই তদন্ত শুরু করো তুমি, সারিনভ, গম্ভীর গলায় বললেন প্রাইম মিনিস্টার। কি ঘটেছে তা জানতে চাই আমি, যত শীঘ্রই সম্ভব। জি স্যার, জবাব দিলেন সারিনভ। আমি এখনই কাজে নামছি। 3। কালো ঘন ভারী মেঘে ঢেকে আছে গোটা আকাশ। থমথম করছে চারদিক। দূরে কোথাও গির্জার ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠল। মেঘ ডাকছে। মাঝে মাঝে মেঘের সংঘর্ষে বিদ্যুৎ চমকাচ্ছে। মুহূর্তের জন্যে চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে উঠছে বিশ্ব ব্রাহ্মণ্ডন, বিশ্বব্রহ্মাণ্ডল। পর মুহূর্তে নিষিদ্ধ অন্ধকারে ডুবে যাচ্ছে চারদিক। দুর্যোগপূর্ণ রাত। এমন রাতে সহজে ঘুম আসার কথা নয় কারো চোখে। দীর্ঘদেহী সুঠাম দোহারা গড়নের মানুষটিও বুঝি সে কারণেই জেগে আছে। নিজের কামরার মেঝেতে একটা গদিমোড়া তক্তপোষে বসে আছে সে ধ্যানমগ্ন হয়ে। কোলে একটি শরৎ, টুংটাং আলতো টোকায় উঠছে অপূর্ব সুর লহরী। কেমন একটা ঘোরের মধ্যে যেন থমকে গেছে সময়। শরদের মিষ্টি সুরের সঙ্গে কোন
অতল তলে যেন হারিয়ে যেতে চায় হৃদয়। রুদ্ধ প্রকৃতির গর্জন ছাপিয়ে এই সুর যেন মধুর দোলায় আশ্চর্য এক আন্দোলনের সৃষ্টি করেছে ঘরের পরিবেশে। তন্ময় হয়ে বাজাচ্ছে মানুষটা। এই মুহূর্তে তার অন্য কোনো পরিচয় নেই। সে সুরের সাধক, সে প্রতিভাবান সঙ্গীত শিল্পী। নিজেকে বিলিয়ে দেবার এই সূক্ষ্ম শিল্প মাধ্যমকে মানুষটি গ্রহণ করেছে অন্তর দিয়ে। অনেক ত্যাগ, অনেক পরিশ্রমের বিনিময়ে আয়ত্ত করেছে সে এই অপূর্ব সুর সৃষ্টির ক্ষমতা। যন্ত্র নিয়ে যখন সে মেতে ওঠে, তখন পৃথিবীর অস্তিত্বের কথা মনে থাকে না তার। ভুলে যায় তার বিজ্ঞান চর্চার কথা, দেশের কথা, দশের কথা। শিল্পীর ধর্মই তাই। মানুষটি একনিষ্ঠ সাধক, সার্থক শিল্পী। কিন্তু তার সত্যিকার পরিচয় সম্পূর্ণ ভিন্ন। বিরল এক প্রতিভা, দুর্জেয় এক রহস্য। পিতৃদত্ত নাম মনসুর আলী, কিন্তু অন্য এক নামে চেনে সবাই তাকে, কুয়াশা। মানব কল্যাণের নিবেদিত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন এই কুয়াশা। বহুমুখী প্রতিভা বলতে যা বোঝায় সে ঠিক তাই। বিজ্ঞানের একটিমাত্র শাখা নিয়ে পড়ে থাকতে তার মন ছায় দেয় না। কুয়াশা আসলে মানুষের অবিশ্বাস্য স্বপ্নগুলো পূরণের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মানুষ একদিন হুবহু তারই মতো মানুষ তৈরি করতে পারবে। মানুষের আয়ু হবে কমপক্ষে 20,000 বছর। তারুণ্য ও যৌবন হবে চিরস্থায়ী। আক্রান্ত হবার আগেই শরীর থেকে ক্যান্সার ও এইডস জিন শনাক্ত করা ও বের করে নেওয়া সম্ভব হবে। আলোর চেয়ে 5 গুণ দ্রুত গতিসম্পন্ন স্পেসশিপে চড়ে মানুষ একদিন এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে ঘুরে বেড়াবে। এই গতিই তাকে সুযোগ করে দেবে অতীত থেকে বেরিয়ে আসার, এমনকি ভবিষ্যৎ দেখে আসারও। স্বপ্নগুলো যতই অবিশ্বাস্য আর অবাস্তব মনে হোক, এগুলোই কুয়াশার গবেষণার বিষয়। সাধারণ মানুষ হয়তো এসব শুনে হেসেই খুন হবে, কিন্তু বিজ্ঞানের নতুন নতুন সম্ভাবনা সম্পর্কে যারা খবর রাখে, তারা জানে আধুনিক মানুষের এসব স্বপ্ন একদিন সত্যি সত্যি পূরণ হতে যাচ্ছে। একদিন মানে অনির্দিষ্টকাল বোঝায় না। আর যেটাকে অবাস্তব বা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, আগামী 50 বা 100 বছরের মধ্যে সেটাকে বিজ্ঞানীরা বাস্তব সত্য হিসেবে প্রমাণ করে দেখাবেন। সারা পৃথিবী জুড়েই বিজ্ঞানীরা গবেষণায় মেতে আছেন। সাফল্য পাওয়া স্রেফ সময়ের ব্যাপার মাত্র। কুয়াশার সঙ্গে আর সব বিজ্ঞানীর পার্থক্য হলো, তার সঙ্গে ওদের গবেষণার পদ্ধতি মেলে না। উন্নত দেশের বিজ্ঞানীরা গবেষণার জন্য সরকার অথবা ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সাহায্য পায়। ওদের এক একটা প্রজেক্ট 10 বা 20 বছর মেয়াদি। কিন্তু কুয়াশা কোথাও থেকে কোনো অর্থ সাহায্য পায় না। তাই একদিকে তাকে টাকার সন্ধানে থাকতে হয়, আরেক দিকে খেয়াল রাখতে হয় সম্ভাব্য কত কম সময়ের ভিতর প্রতিটি গবেষণা শেষ করা যায়। টাকা জোগাড় করার জন্য মাঝে মধ্যে মরিয়া হয়ে ওঠে সে। দেশ বিদেশের কুখ্যাত ধনীদের বাড়িতে হানা দিয়ে নগদ জাপায় ছিনিয়ে আনে, কিংবা হেরোইন আর ব্রিফকেস ভর্তি টাকা হাত বদল হওয়ার সময় বিনা মেঘে বজ্রপাতের মতো উদয় হয়। মানবতার শত্রুদেরকে কাবু করে কেড়ে নেয় সব। কুয়াশার এক্সপেরিমেন্ট পদ্ধতিও আলাদা। অনেক সময় গিনিপিগ হিসেবে মানুষকেই মডেল হিসেবে গ্রহণ করে সে। এই গিনিপিগ করা হয় বেশিরভাগই অপরাধ জগতের লোকজনকে। এক্সপেরিমেন্ট ব্যর্থ হলে তাদের অনেককেই অকালে মারা যেতে হয়। এ ব্যাপারে কুয়াশা বিবেকের কোনো দংশন অনুভব করে না। কিন্তু আইন তো আর ডাকাতি বা এক্সপেরিমেন্টের নামে মানুষ হত্যা মেনে নিতে পারে না। এখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে কুয়াশার বিরোধ। কুয়াশাকে ধরার জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে দুনিয়ার বড় বড় সব ল এনফোর্সমেন্ট এজেন্সি। আর কুয়াশা তাদের পাতা ফাঁদ এড়াবার জন্যে যত রকম কৌশল আছে সব ব্যবহার করছে। কুয়াশাকে তাই মরীচিকার সঙ্গে তুলনা করা হয়। হঠাৎ কখন তাকে কোথায় দেখা যাবে কেউ তা বলতে পারে না। অনেক সময় দেখেও চিনতে পারা যায় না তাকে নিয়ে। তাই গুজবেরও কোনো অন্ত নেই। অনেকেরই ধারণা কুয়াশা অদৃশ্য হতে জানে। গুজব বা রহস্য যাই বলা হোক, সম্পূর্ণ সত্য হয়তো কোনোদিনই জানা যাবে না। অন্তত কুয়াশা পুলিশের হাতে ধরা না পড়া
পর্যন্ত। তবে ধরতে যদি কোনোদিন পারেও পুলিশ তাকে কতদিন বা কত ঘন্টা আটকে রাখতে পারবে সেটাও একটা প্রশ্ন বটে। ইদানিং অবশ্য তেমন একটা শোনা যায় না তার কথা। অনেক দিন হলো গা ঢাকা দিয়ে আছে ও। সর্বশেষ খবর থেকে জানা যায় বাংলাদেশেরই কোনো এক দুর্গম এলাকায় পুরনো পরিত্যক্ত এক জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে। ওখানে মাটির নিচে তৈরি করে নিয়েছে ল্যাবরেটরি। সেখানে অক্লান্তভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে ধন্বন্তরী এক ওষুধ আবিষ্কারের জন্য। আদরের ছোট বোন মহুয়া, তার স্বামী বিখ্যাত গোয়েন্দা শহীদ খান, কিংবা শহীদের বন্ধু কামালের সঙ্গে কোনো যোগাযোগই নেই বলতে গেলে। দুনিয়া থেকে বিচ্ছিন্ন। ওভাবেই আরও থাকতো আরও বহুদিন, যদি না আজ সকালে খবরের কাগজটা দেখতো। কপালই বলতে হবে। বাজার সদাই করবার জন্য 5 মাইল দূরের গ্রামের বাজারে অনুচর পাঠিয়েছিল কুয়াশা। ওখানে চায়ের দোকানের বেঞ্চিতে বসে সময় কাটাবার জন্য পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে যায় আন্তর্জাতিক পাতার একটা ছোট্ট খবরে। মনিবের জন্য কিনে আনে সে একটা কাগজ। শরদের সূক্ষ্ম তারে শেষ আছর টেনে স্থির হলো কুয়াশা। মিষ্টি মধুর সুর হারিয়ে যেতে শুরু করেছে অবলীলায়। নেমে এলো ওর দৃষ্টি। পায়ের কাছে মেলে রাখা হয়েছে পত্রিকার পাতাটা। তাতে কালো অক্ষরে লেখা, জগৎ বিখ্যাত রুশ বিজ্ঞানী নিহত। এরপর সংক্ষেপে বর্ণনা করা হয়েছে নিউক্লিয়ার ফিজিক্সের দিকপাল ডক্টর ইলিয়া ইভানোভিচ তার নিজস্ব খামার বাড়িতে আত্মতায়ীর গুলিতে পুত্রসহ নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কোনো সূত্র খুঁজে পায়নি। এই মৃত্যুতে পৃথিবী এক বিরল প্রতিভাকে হারালো, ইত্যাদি ইত্যাদি। খবরের সঙ্গে ছোট্ট করে ডক্টর ইভানোভিচের একটা সাদা কালো ছবি দেয়া হয়েছে। সেটার দিকে তাকালেই বুক টনটন করে উঠছে কুয়াশার, যেন কোনো আপনজনকে হারিয়েছে। অনুভূতিটা নিয়ে অবাক হবার কিছু নেই। ডক্টর ইভানোভিচকে ব্যক্তিগতভাবে চিনত কুয়াশা, তাকে পিতার মতো সম্মান করত। বাস্তবে ইলিয়া ইভানোভিচ ছিলেন কুয়াশার গুরু। নিউক্লিয়ার সায়েন্সের সমস্ত খুঁটিনাটি কুয়াশা তার কাছেই শিখেছে। পদ্ধতিগতভাবে বিজ্ঞান শেখেনিও, যা জেনেছে সব নিজের চেষ্টায়। জীবনের একটা বড় সময় ওকে ছোটাছুটি করতে হয়েছে দেশে বিদেশে জ্ঞান অর্জনের জন্য। বড় বড় বিজ্ঞানীদের দরজায় কড়া নেড়েছেও। অনুরোধ জানিয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখার ব্যাপারে ওকে শিক্ষা দেবার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই বিফল হয়ে ফিরতে হয়েছে। হুলিয়াধারী একজন অপরাধীর জ্ঞান তৃষ্ণা মেটাবার সাহস হয়নি কারো। হাতে গোনা ব্যতিক্রমদের মধ্যে ডক্টর ইভানোভিচ ছিলেন প্রথম সারির 3 জনের একজন। কুয়াশার পরিচয় নিয়ে মাথা ঘামাননি তিনি। সত্যিকার একজন জ্ঞান পিপাসু। বিজ্ঞান সাধক হিসেবে বরণ করে নিয়েছিলেন ওকে। ছদ্ম পরিচয় দিয়ে কুয়াশাকে নিজের সহকারী বানিয়েছিলেন। হাতে কলমে শিখিয়েছেন বহু কিছু। নিপাট ভালো মানুষ, সচ্চরিত্র এবং নীতিবান ছিলেন ভদ্রলোক। কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে ফেলেছিলেন ওকে। নিজের অজান্তেই ডক্টর ইভানোভিচকে পিতার আসনে বসিয়ে ফেলেছিল কুয়াশা। সেই মানুষটি কিনা খুন হয়ে গেছেন। অব্যক্ত এক যন্ত্রণায় বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে কুয়াশার। কিছুতেই মনকে শান্ত করতে পারছে না গবেষণায় মনোনিবেশ করতে। ভেবেছিল শরৎ বাজালে হয়তো কমবে এ যন্ত্রণা, কিন্তু কমেনি। না, এভাবে আর বসে থাকা যায় না। তক্তপোষ থেকে উঠে দাঁড়ালো কুয়াশা। ডক্টর ইভানোভিচের হত্যা রহস্য ভেদ করতে হবে ওকে। নিজ হাতে শাস্তি দিতে হবে পিতৃসম মানুষটির খুনিকে। রাশান পুলিশ যে কিছু করতে পারছে না তা তো খবরের কাগজেই লিখেছে। যা করার করতে হবে ওকেই, কারণ পুলিশের পদ্ধতিতে এগোবে না কুয়াশা। অন্ধকার জগতের মানুষও অন্ধকার জগতের সূত্র ধরে এগোবে। ডক্টর ইভানোভিচের সঙ্গে বছরখানেক কাটিয়েছে কুয়াশা রাশায়। তখন সে দেশের অপরাধীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলেছে ও। আজ সময় এসেছে তার সদ্ব্যবহার করার। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। শরৎ তুলে রাখলো কুয়াশা। আলমারি থেকে বের করে আনলো নিজের কালো পোশাক আর পিস্তল। মস্কো, রাশা, 10 দিন পর। ভারী তুষারপাত হচ্ছে গত কদিন ধরে। জনজীবন বিপর্যস্ত। আজ সন্ধ্যায় দমকা হাওয়া বইছে।
তুষারের বড় বড় ঝাপটা ধীরে ধীরে ঢেকে ফেলছে রেড স্কোয়ারকে। কাল সকাল নাগাদ অন্তত 2 ফুট বরফের স্তর পড়ে যাবে রাস্তাঘাটে। রেড স্কোয়ার থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে একটি আবাসিক এলাকা। স্বল্প আয়ের লোকজন থাকে ওখানে। ওখানকার একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো ট্যাক্সি। ভাড়া মিটিয়ে দিয়ে বেটে খাটো একজন মানুষ নেমে এলো। চুল ধূসর, সাধারণ কাপড় চোপড়, বয়স 60 ছাড়িয়ে গেছে। মুখে বলি রেখা, পরিচান্ত চেহারা, তার উপর কনকনে শীত। দাঁড়িয়ে থাকতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে মানুষটাকে। তারপরে অভ্যাসবশত চারপাশে নজর বুলিয়ে নিতে ভুলল না। সন্তুষ্ট হয়ে ঢুকে পড়ল বিল্ডিংয়ের ভিতর। এলিভেটর ব্যবহার করলো না। এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ির ধাপগুলো শুকনো। ধীরে ধীরে ধাপ বেয়ে উঠতে শুরু করলো বৃদ্ধ। প্রতিটি ল্যান্ডিংয়ে থামলো। পকেট থেকে টর্চ বের করে আরেক পোস্ত সিঁড়ির সবকটা ধাপ দেখে নিল আলো ফেলে। থাকার কথা নয় অথচ আছে। এই রকম ছায়া খুঁজছে। 6 তলায় উঠে নিজের দরজার সামনে আবার একবার থামলো। এরপর উপর দিকে উঠে গেছে সিঁড়ি। শেষ মাথায় কেয়ারটেকারের ঘর। টর্চের আলোয় দেখা গেল 7 তলায় উঠে যাওয়ার প্রথম পোস্ত সিঁড়িতে বাঁকের এদিক পর্যন্ত পায়ের কোনো দাগ নেই। জানে স্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে মানুষকে গেছে কেয়ারটেকার। পকেট থেকে চাবি বের করে তালার ফুটোয় ঢোকাতে যাবে এমন সময় শিরদাঁড়ার উপর শক্ত কিছু ঠেকল। পরিষ্কার রুশ ভাষায় কথা বলল পিছনের মানুষটা। উচ্চারণে হালকা বিদেশি টান। সাবধান মিস্টার ভাদিম, আমার হাতে আর এটা পিস্তল। গুলি করতে দ্বিধা করব না। কাজেই সাবধান। মরতে চাইলে লাফঝাপ দিতে পারেন, নইলে ল্যান্ডিংয়ের আলোটা জ্বালুন। পিছন ফেরার চেষ্টা করবেন না। বয়স যে দক্ষতায় মোছে ধরিয়ে দেয় তার প্রমাণ পেল ভাদিম। তার হাতে এই মুহূর্তে পিস্তল থাকা উচিত ছিল, কিন্তু রয়েছে টর্চ। সাধারণ সতর্কতা অবলম্বন করতেও ভুল করে বসে আছে সে। টর্চ ধরা মুঠোটা একটু শক্ত হলো। এটাকেই হাতিয়ার হিসেবে কাজে লাগাবার চেষ্টা করবে নাকি? কিন্তু মাথায় চিন্তাটা আসার সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে দিল বৃদ্ধ। পিছনে দাঁড়ানো লোকটা নিজের কাজ বোঝে। ওর শিরদাঁড়ার উপর পিস্তলের মাজল এমন শক্তভাবে ঠেকিয়ে রেখেছে যেন গোলমেলে নড়াচড়ার প্রথম আভাস পাওয়া মাত্র ট্রিগার টিপে দেয়া যায়। দেয়াল হাতড়ে সুইচ বোর্ডটা স্পর্শ করলো ভাদিম। বোতাম টিপে ল্যান্ডিংয়ের আলো জ্বাললো। কম পাওয়ারের বাল্ব, ম্লান আলো। ভিতরে ঢুকবো আমরা, বলল লোকটা। পরিণত পরিশীতল কণ্ঠস্বর। গলার আওয়াজে বোঝা যায় একজন অভিজ্ঞ লোক, কঠিন পাত্র। অস্থির হবার দরকার নেই। ধীরে সুস্থে তালা খুলুন, খুব সাবধানে। তারপর আস্তে আস্তে ঘরে ঢুকুন। 30 সেকেন্ড পর ভাদিমের বুক আর পেটের মাঝখানে পিস্তল তাক করে ছোট বেডরুমের ভিতর ঢুকলো কালো পোশাক পরা দীর্ঘদেহী লোকটা। একটা পায়ে সম্ভবত সমস্যা আছে তার। ছড়িতে ভর দিয়ে হাঁটছে। তার অনুরোধে বোতাম টিপে বেডসাইড টেবিল ল্যাম্পটা জ্বাললো ভাদিম। লোকটা জানতে চাইল, ওভারহেড লাইটটা জ্বালবেন না কেন? এক সুইচেই দুটো আলো জ্বলে, বলল ভাদিম। ওটা নষ্ট হয়ে গেছে। মাথা ঝাঁকালো লোকটা। আলো জেলে পিছিয়ে গেছে ভাদিম, কিন্তু দরজার কাছ থেকে এগিয়ে এসে দূরত্বটাকে সমান করে নেয়নি প্রতিপক্ষ। ঘরের ভিতর নড়াচড়ার জায়গা একেবারেই কম। তার উপর লোকটার হাতের পিস্তল এক চুল নড়ছে না। হঠাৎ কিছু করে বসার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল ভাদিম। লোকটা স্বাস্থ্যবান, সুদর্শন, বেশ লম্বা, প্রায় 6 ফুট। চোখ দুটো সতর্ক এবং বুদ্ধিদীপ্ত। বয়স 30 থেকে 35-এর মধ্যে। কুচকুচে কালো রঙের হ্যাট আর লেদার কোট পরে আছে। ইঙ্গিতে বসতে বলল বন্দিকে। বিছানার ধারে বসলো ভাদিম। বলল, যদি ডাকাতি করার আশায় এসে থাকো, হতাশ হতে হবে তোমাকে। আমার কাছে টাকা পয়সা বা দামি জিনিস কিছুই নেই। আপনি খুব ভালো করেই জানেন আমি ডাকাত নই, শান্ত গলায় বলল লোকটা। তাহলে রাত দুপুরে এটা কি ধরনের রসিকতা? রসিকতা? আশা করি তুমি নিজেই সেটা আমাকে ব্যাখ্যা করে বলবে। তার আগে যদি অনুমতি দাও, গা থেকে কোটটা খুলতে চাই আমি। দেখতেই পাচ্ছ তুষার লেগে ভিজে গেছে।
মাথা ঝাঁকিয়ে অনুমতি দিল লোকটা। এবার আর সতর্ক করে দিল না। সাবধানে ধীরে ধীরে কোট খুলল ভাদিম। তার প্রতিটি নড়াচড়া ঠান্ডা চোখে লক্ষ্য করল প্রতিপক্ষ। খুব যে শক্ত করে ধরে আছে পিস্তলটা তা নয়, কিন্তু হাত আর আঙুল এমন আশ্চর্য স্থির হয়ে আছে যে মাদলটা এক চুল নড়ছে না। আগেই লক্ষ্য করেছে বৃদ্ধ, লোকটার কোটের পকেট থেকে উকি দিয়ে আছে একজোড়া রাবারের জুতো। কিভাবে ভিতরে ঢুকেছে এ থেকে বোঝা যায়। রাস্তার দিকের দরজা খোলার জন্যে নিশ্চয় স্কেলিটন কি ব্যবহার করেছে সে। তারপর জুতো খুলে দোরগোড়ায় চাতাল টপকেছে, তুষারে পা ফেলেনি। এমন একজন লোক যার সমস্ত দিকে খেয়াল আছে। বিছানা ছাড়া ঘরের আরেকটা ভারী ফার্নিচার হলো ওয়ার্ডরোব। অত্যন্ত সাবধানে সেটার বাইরের দিকের একটা হুকে কোটটা ঝুলিয়ে রাখলো ভাদিম। কোটটা ঝোলাবার সময় লক্ষ্য রাখলো একদিকের পকেট যেন বাইরের দিকে থাকে, যেটায় তার পিস্তল রয়েছে। আপনার কোটের ভিতর একটা পিস্তল আছে মিস্টার ভাদিম, পেছন থেকে বলল লোকটা। সাবধানে বের করে আনুন ওটা, তারপর ঘরের কোণে ছুঁড়ে ফেলুন। এই যা, বুদ্ধিটা কাজে লাগলো না। বিড়বিড় করে ভাগ্যকে গালমন্দ করলো বৃদ্ধ। একই সঙ্গে মনে মনে প্রশংসা করলো প্রতিপক্ষের। নজর বটে বটে লোকটার। পিস্তলটা ছুঁড়ে ফেলে দিয়ে দীর্ঘদেহীর মুখোমুখি হলো ভাদিম। কড়া গলায় জানতে চাইল এসবের মানে কি। সঙ্গে সঙ্গে জবাব দিল না। পিছিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো লোকটা। ধীরে ধীরে শরীরটা ঘোরালো সে, কিন্তু ঘাড় ফিরিয়ে তাকিয়ে থাকলো বৃদ্ধের দিকে। বেডরুম থেকে বেরিয়ে যাবার এই একটাই দরজা। পকেট থেকে চাবি বের করে তালা লাগিয়ে দিল সেটায়। শরীরটা আবার ঘুরিয়ে নিল সে। দরজার কবাটে হেলান দিয়ে বলল, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে মিস্টার ভাদিম, এবং আমি জানি ঠিকমতো পেশার সৃষ্টি করতে না পারলে কোনো ইনফরমেশনই দেবেন না আপনি। পিস্তল, হুমকি, এসব আপনার মুখ খোলাবার উপলক্ষ মাত্র। কি বলছো আবল তাবল? বিরক্ত গলায় বলল ভাদিম। কিসের ইনফরমেশন? আমি বুড়ো মানুষ, রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি। যাক, শুরুটা সত্য কথা দিয়ে করলেন, বাধা দিয়ে বলল লোকটা। সত্যি রিটায়ার্ড আপনি? তুমি জানো আমি কে? ভুরু কোচকালো ভাদিম। অবশ্যই, মাথা ঝাঁকালো পিস্তলধারী। কর্নেল লিও ভাদিম, রিটায়ার্ড, এক্স স্পেতনাজ, এক্স কেজিবি। সোভিয়েত আমলে ইন্টেলিজেন্স কমিউনিটির টপ লেভেলের ইনফরমেশন গাদারার ছিলেন। বলা হতো আপনার চোখ কান ফাঁকি দিয়ে একটা হাসিও দিতে পারে না কেউ, এমনই ছিল আপনার নেটওয়ার্ক। ঠিক বুঝতে পারল ভাদিম। এ লোক তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এসেছে। অস্বীকার করে লাভ হবে না কোনো, তাই গম্ভীর গলায় বলল, অতীত খোঁচাচ্ছ তুমি, খোঁচাচ্ছ তুমি। এখন কি চাই? বলেছি তো, ইনফরমেশন। গত কিছুদিনে খুব ভালো মতো খোঁজ খবর নিয়েছি। আমার কন্ট্যাক্টরা বলেছে যদি কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারে সে কেবল আপনি। হেয়ালির মতো শোনাচ্ছে তোমার কথাবার্তা। কিসের প্রশ্ন তোমার? কি এমন জিনিস জানতে চাইছো যা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না? খুব সাধারণ একটা প্রশ্ন, ডক্টর। ইলিয়া ইভানোভিচকে কে খুন করেছে? ডক্টর ইভানোভিচ? একটু যেন চমকে উঠল ভাদিম। তা আমি কি করে বলবো? পুলিশকে জিজ্ঞেস করো। কথা ঘোরাবার চেষ্টা করবেন না মিস্টার ভাদিম, কঠিন শোনালো দীর্ঘদেহীর কণ্ঠ। সরাসরি জবাব দিন আমার প্রশ্নের। জানলে না জবাব দেব? রিটায়ার্ড মানুষ, সেই কবে ইন্টেলিজেন্সের কাজ ছেড়ে দিয়েছি। আমাকে এসব জিজ্ঞেস করার মানে কি? আপনি শুধু চাকরি ছেড়েছেন মিস্টার ভাদিম, পেশা ছাড়েননি। ও পথে একবার পা দিলে কেউ কোনোদিন সরে আসতে পারে না। এখনো আপনি গোটা রাশার সবচেয়ে বড় তথ্যের ভাণ্ডার। সরকারি দপ্তরের খবরাখবরই হোক বা আন্ডারওয়ার্ল্ডের, সব রয়েছে আপনার হাতের মুঠোয়। প্লিজ আমাকে ধোকা দেবার চেষ্টা করবেন না। ভালোই ভালোই সব কিছু খুলে না বললে আমি কঠোর হতে বাধ্য হব। সে ধরনের প্রস্তুতি নিয়েই এসেছি। টর্চার করবে প্রয়োজন হলে? হ্যাঁ।
তীক্ষ্ণ চোখে মানুষটার মুখভঙ্গি যাচাই করলো ভাদিম। নিশ্চিত হলো মিথ্যে হুমকি দিচ্ছে না। তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, কে তুমি? কেন এসব করছো? কুয়াশা আমার নাম। ডক্টর ইভানোভিচ ছিলেন আমার বাবার মতো। তাই খুনিকে তাই নিজ হাতে শাস্তি দেব বলে ছুটে এসেছি বাংলাদেশ থেকে। ফ্যাকাশে হয়ে গেল বৃদ্ধের চেহারা। ফিসফিসিয়ে বলল, তুমিই কুয়াশা? আপনি আমাকে চেনেন? নামে। শুধু আমি না, আরো অনেকেই চেনে, বলল ভাদিম। এতক্ষণে এতক্ষণে সব পরিষ্কার হচ্ছে। এবার বুঝতে পারছি কেন ওরা। কি বলছেন? কি পরিষ্কার হচ্ছে? কুয়াশার চোখে চোখ রাখলো ভাদিম। আজ সকালে খবর এসেছে আমার কাছে। ডক্টর ইলিয়া ইভানোভিচের খুনের দায়ে তোমার নামে হুলিয়া জারি করতে যাচ্ছে রাশান পুলিশ। এক গাদা প্রমাণ নাকি একাট্টা করেছে ওরা। হোয়াট? চমকে উঠল কুয়াশা। আমার বিরুদ্ধে প্রমাণ? কিসের প্রমাণ? আমি তো খুন করিনি ডক্টর ইভানোভিচকে। তা জানি আমি, বলল ভাদিম। বলির পাঠা বানানো হচ্ছে তোমাকে। ইউসি ইভানোভিচের সঙ্গে তোমার কানেকশনের ব্যাপারে বহু আগে থেকেই জানি আমরা। ওতে একটু রং চড়ানো হলে দু চারটা এভিডেন্স পয়দা করতে অসুবিধা হবার কথা নয়। আমি শুধু বুঝতে পারছিলাম না, দুনিয়ার এত লোক থাকতে তোমাকে কেন ফাঁসাতে চাইছে ওরা। এখন সেটাও পরিষ্কার হয়ে গেছে। খুনটার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি বলে। এক্স্যাক্টলি। নিজের পায়ে কুড়াল মেরেছ তুমি কুয়াশা। ওরা কিছুতেই তোমাকে ছাড়বে না। কি বলছেন আপনি? কিছুই বুঝতে পারছি না, বিস্মিত গলায় বলল কুয়াশা। কারা আমাকে ছাড়বে না? কর্সিকানরা। কর্সিকান মানে? ফিনিক্স। গোপন সঙ্গ। ওদের নিজস্ব লোকজনের বাইরে একমাত্র আমিই সম্ভবত জানি সঙ্গটার কথা। কিন্তু কোনোদিন সেটা প্রকাশ করার সাহস করিনি। কিন্তু আজ এখানে এসে তুমি সব গোলমাল করে দিয়েছ কুয়াশা। কোনো সন্দেহ নেই, এবার আমাকে মরতে হবে। ফেনিস চক্রের লোকজন কিছুতেই তাদের খবর ফাঁস হতে দেবে না। আপনার কথাবার্তা আমার কাছে হেয়ালির মতো মনে হচ্ছে মিস্টার ভাদিম। কিসের ফেনিস? কিসের গোপন সংঘ? উঠে দাঁড়ালো ভাদিম। জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। নীরবে কিছু ভাবলো কয়েক মুহূর্ত। তারপর ঘুরল কুয়াশার দিকে। ঠিক আছে, সব কিছু খুলে বলবো তোমাকে। এখন আর গোপন রেখে লাভ নেই কোনো। তুমি আমি দুজনেই মরা মানুষ কুয়াশা। যাবার আগে অন্তত এটুকু জেনে যাও, কি কারণে মরতে চলেছ। বৃদ্ধের পাগলাটে কথাবার্তার কোনো আগামাথা খুঁজে পাচ্ছে না কুয়াশা। তবু ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল। দেখা যাক কি বলতে চায় লোকটা। আবার বিছানায় এসে বসলো ভাদিম। বলল, কিছুদিন আগে ওয়ার্নার নামে এক জেনারেল খুন হয়েছে আমেরিকায়। এটা জানো? মাথা ঝাঁকালো কুয়াশা। হ্যাঁ, শুনেছি। ওদের জয়েন্ট চিফ অব স্টাফ। কেন? জেনারেল ওয়ার্নারের খুন আর ডক্টর ইভানোভিচেরটা একই দলের কাজ। ফেনিস না কি যেন বললেন ওদের? হ্যাঁ, কিন্তু কেন? সঠিক কারণ আমি জানি না, তবে ধারণা করছি সম্ভবত ওদের দলে যোগ দিতে রাজি হননি ওরা, তাই এমন পরিণতি বরণ করে নিতে হয়েছে। একটা গুপ্ত সঙ্গে যোগ দিতে রাজি হবেন না বলে এমন হাই লেভেলের দুজন মানুষকে খুন করে ফেলা হবে? অবিশ্বাস ফুটল কুয়াশার কণ্ঠে। অ্যাবসার্ড। মোটেই না, বলল ভাদিম। সাধারণ কোনো সঙ্গ নয় ফেনিস। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর সংগঠন ওরা। নিজেদের লুকিয়ে রাখার ব্যাপারে বাড়াবাড়ি রকমের সতর্ক। নিজের অবস্থা দেখে কিছু বুঝতে পারছো না? ডক্টর ইভানোভিচের ব্যাপারে খোঁজাখুঁজি করছো, তাতেই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে ওরা। তুমি ওদের সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রমাণ পাবার আগেই। তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে? কারণ এতদিন মুখ বন্ধ করে রেখেছি আমি। আমাকে থ্রেট বলে মনে করেনি ওরা। কিন্তু জেনারেল ওয়ার্নার আর ডক্টর ইভানোভিচ নিশ্চয়ই কাউকে সব খুলে বলতে যাচ্ছিলেন। বিশেষ করে ইভানোভিচের ব্যাপারটা জানা আছে আমার। রাশিয়ান আর্মির একজন কর্নেল আর সরকারি একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিজের খামার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন তিনি, সম্ভবত ফেনিসের ব্যাপারে আলোচনা করবার জন্য। কেউই প্রাণ নিয়ে ফিরতে পারেনি ওখান থেকে। এর অর্থ পরিষ্কার। আপনাকে আরও খোলাসা করে সব বলতে হবে মিস্টার ভাদিম।
ওই ফেনিস না ফিনিক্স কি যেন বললেন? কি ধরনের সংগঠন ওরা? বেসিক্যালি ওরা খুনি। মানুষ খুন করাই ওদের পেশা। শুরুতে টাকার বিনিময়ে গুপ্ত হত্যা চালাতো, মাঝে বহু বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে, আগের চেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর হয়ে। পার্থক্য হলো এখন আর টাকার বিনিময়ে কাজ করছে না ওরা, সব করছে নিজেদের ইচ্ছে অনুসারে। বিচারবুদ্ধিহীন হত্যাকাণ্ড, গুম খুন, প্লেন হাইজ্যাকিং, বোমা হামলা। আপাতত দৃষ্টিতে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে না এসবের মধ্যে, কিন্তু ভালো মতো তাকালে বোঝা যায় কাজের ধারা অত্যন্ত নিখুঁত এবং হাইলি প্রফেশনাল। আপনি টেরোরিজমের কথা বলছেন? এক অর্থে হ্যাঁ। দুনিয়ার সমস্ত টেরোরিস্ট অর্গানাইজেশনকে অথবা টাকার অর্গানাইজেশনকে চালায় ওরা, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। সরাসরি নিয়ন্ত্রণ করে অথবা টাকার যোগান দেয়। আল কায়দা, বাদের মেইন মেইনহফ, নয়া রেড ব্রিগেড, সবাই ফেনিসের কথা মতো চলে। অসম্ভব। দুনিয়াব্যাপী টেরোরিস্টদের কোনো সেন্ট্রাল কন্ট্রোল আছে বলে শুনিনি আমি। আছে কুয়াশা, আছে। বিশ্বাস করো কিংবা নাই করো। ফেনিসের নেটওয়ার্ক যে কত বড় আর কত শক্তিশালী তার কিছুই জানা নেই তোমার। শুধু টেরোরিস্টরা নয়, দুনিয়ার সমস্ত বড় বড় দেশের সরকারে বসে আছে ওদের লোক। আমেরিকা, রাশিয়া, চীন, কোরিয়া, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, সবখানে। ব্যাপারটা পরস্পর বিরোধী হয়ে গেল না? ভুরু কোচকালো কুয়াশা। যদি বড় বড় সরকার ওদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আবার টেরোরিস্টদের কি দরকার? ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা আমার জানা নেই, বলল ভাদিম। ওদের কাজকর্মের কোনো আগামাথা খুঁজে পাইনি আমি কখনো। কি ঘটাচ্ছে তা জানতে পারছি, কিন্তু কেন ঘটাচ্ছে তার কিছুই বোঝা যাচ্ছে না। নির্দিষ্ট একটা লক্ষ্য নিশ্চয় আছে ওদের, কি সেটা একমাত্র ঈশ্বর জানেন। সোজা হয়ে দাঁড়ালো কুয়াশা। আমার কেন যেন মনে হচ্ছে জুজুর ভয় দেখাচ্ছেন আপনি। এমন কোনো সংগঠন থাকলে তার ব্যাপারে কানাঘুষো হলেও শোনা যেত এতদিনে। আপনার হাতে কোনো প্রমাণ আছে? সোভিয়েত আমলে একজন গুপ্তঘাতককে পাকড়াও করেছিল কেজিবি। বুকে গোল একটা উল্কি ছিল তার, ওটাই ফেনিশদের চিহ্ন। লোকটাকে ইন্টারোগেট করেছিলাম আমি। কেমিক্যাল ইনজেক্ট করে পেট থেকে বের করে নিয়েছিলাম সব কথা। সেবারই প্রথম ফেনিশ সম্পর্কে জানতে পারি আমি। সেই লোক এখন কোথায়? কবরে। কেজিবি হেডকোয়ার্টারের ভিতরে স্পেশাল হোল্ডিং সেলে ঢুকে তাকে জবাই করা হয়। আজ পর্যন্ত খুনির পরিচয় জানা যায়নি। তাহলে ওটাই আপনার প্রমাণ? বাঁকা সুরে বলল কুয়াশা। খুন হয়ে যাও একজন গুপ্তঘাতক? এমন হতে পারে না। কেমিক্যালের প্রভাবে পোলা বকছিল লোকটা। না কুয়াশা, কারণ শুধু ওকেই নয়, লোকটার গ্রেপ্তার এবং ইন্টারোগেশনের সঙ্গে জড়িত প্রতিটা মানুষ পরবর্তী 24 ঘন্টার ভিতর মারা গিয়েছিল অদ্ভুত সব অ্যাক্সিডেন্টে। আপনি ছাড়া? হ্যাঁ, আমি ছাড়া। কারণ নিজস্ব কন্ট্রাক্টরদের কাজে লাগিয়েছিলাম আমি। ফেনিসের কাছে খবর পাঠিয়েছিলাম, আমাকে বাঁচতে দিলে ওদের হয়ে কাজ করব। করেওছি তাই। ওই বন্দির কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য চেপে গিয়েছিলাম। ভুয়া একটা রিপোর্ট জমা দিয়েছিলাম বসদের কাছে। যতদিন কেজিবিতে ছিলাম ততদিন নানা ধরনের তথ্য পাচার করেছি ফেনিসের কাছে। চমকে উঠল কুয়াশা। কি বললেন? আপনি ফেনিসের লোক? ছিলাম। ম্লান হয়ে উঠল ভাদিমের চেহারা। ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলল সে। উন্মুক্ত বুক দেখালো কুয়াশাকে। সেখানে একটা বৃত্তাকার উল্কি। কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল কুয়াশা। নিজেকে সামলে নিয়ে যখন মুখ খুলতে যাবে, তখনই একসঙ্গে ঘটে গেল অনেক কিছু। আচমকা বিকট শব্দ করে ভেঙে পড়ল বেডরুমের জানালার কাচ। সঙ্গে সঙ্গে ঝাঁকি খেয়ে আড়ষ্ট হয়ে গেল ভাদিম। চোখ দুটো দেখে মনে হলো পিং পং বল, এখনই লাফ দিয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সাদা শার্টে দ্রুত ছড়িয়ে পড়ছে টকটকে লাল রং। চমকে গিয়ে পিছনটা দেখল কুয়াশা। ভাঙা জানালা দিয়ে ছুটে এসেছে বুলেট। বিছানায় বসে থাকা বৃদ্ধের মেরুদণ্ডের হাড় ঘুরিয়ে দিয়েছে। কাত হয়ে বিছানায় পড়ে গেল ভাদিম।
সঙ্গে সঙ্গে মেঝেতে ঝাঁপ দিল কুয়াশা। পর মুহূর্তে জানালা ভেদ করে ছুটে এলো আরও একটা বুলেট। কুয়াশাকে না পেয়ে বেডরুমের দেয়ালের পলেস্তারা খসালো ওটা। হামাগুড়ি দিয়ে বিছানার পাশে চলে গেল কুয়াশা। শরীর জাগালো না, শুধু হাত তুলে খামছে ধরল গুলিবিদ্ধ ভাদিমের কোট। টান দিয়ে তাকে নামিয়ে আনলো মেঝেতে। আছাড় খেয়ে কোকিয়ে উঠল বৃদ্ধ। ততক্ষণে আরো দুবার গুলি করেছে আত্মতায়ী। কামরার আসবাবপত্রে আঘাত হেনে কর্কশ শব্দ তুলল বুলেট। মিস্টার ভাদিম, মিস্টার ভাদিম। বৃদ্ধকে ঝাঁকি দিয়ে ডাকলো কুয়াশা। বহু কষ্টে চোখ খুলল রাসান গুপ্তচর। মুখে তিক্ত একটা হাসি ফুটিয়ে বলল, বলেছিলাম না আমরা দুজনেই মরা মানুষ। ফেরিসের লেজে পা দিয়ে কেউ বাঁচতে পারে না। কিচ্ছু হয়নি আপনার, বলল কুয়াশা। একটু শক্ত থাকুন, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব। মিথ্যে আশা দেওয়ার প্রয়োজন নেই কুয়াশা, দুর্বল গলায় বলল ভাদিম। আমার সময় শেষ, তোমারও। না, কিছুই শেষ হয়নি, দীর্ঘ কণ্ঠে বলল কুয়াশা। যারাই জড়িত থাকুক এর পিছনে, তারা শাস্তি পাবে। আমাকে শুধু বলুন, কিভাবে ফেনিসের নাগাল পাওয়া যাবে? কর্সিকায় যেতে হবে, মানে যদি এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারো, কষ্টে শিষ্টে বলল ভাদিম। কেসে উঠল, মুখ দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। রুমাল দিয়ে কুয়াশা রক্তটা মুছে দিলে ফিসফিসালো। কর্সিকায় শুরু হয়েছিল সব 30-এর দশকে। কাউন্ট গিলবার্তো বারেমের হাতে, সেই ফেনিসের জন্মদাতা। সে আর তার কাউন্সিল। যদি কোনো সূত্র থাকে, কর্সিকাতেই আছে সেটা। যাও কুয়াশা, আমার জন্য আর সময় নষ্ট করো না। যদি পারো ঠেকাও ওদেরকে। বলতে বলতে কেঁপে উঠল বৃদ্ধ, তারপর নিথর হয়ে গেল। পালস চেক করল কুয়াশা, সব শেষ। মারা গেছে রাসান গুপ্তচর। চোয়াল শক্ত হলো ওর। জানালার ওপাশ থেকে এখনো গুলি হচ্ছে। সম্ভবত রাস্তার উল্টো পাশের বিল্ডিংয়ে পজিশন নিয়েছে স্নাইপার। দূরে পুলিশের সাইরেনের মৃদু ওয়া ওয়াও শুনতে পেল। তাগিদ অনুভব করলো, এখনই সরে যেতে হবে এখান থেকে। ধরা পড়া চলবে না পুলিশের হাতে। হামাগুড়ি দিয়ে বেডরুমের দরজার কাছে চলে গেল কুয়াশা। হাত তুলে নব ঘুরালো, বেরিয়ে এলো কামরা থেকে। স্নাইপারের নাগালের বাইরে চলে এসেছে। ঝট করে উঠে দাঁড়ালো, দ্রুত পা চালিয়ে বেরিয়ে পড়ল অ্যাপার্টমেন্ট থেকে। কিন্তু ল্যান্ডিংয়ে পা রেখেই চমকে উঠল। সিঁড়ি ধরে উঠে আসছে সন্ডা মার্কা দুই লোক। ডান দিকের লোকটার হাতে একটা রেডিও, মুখের কাছে নিয়ে নিচু স্বরে কিছু বলে উঠল। বাঁদিকের লোকটার ডান হাত পরনের ওভারকোটের ভেতরে। হাতটা বেরিয়ে আসতেই কালো রঙের .38 ক্যালিবারের অটোমেটিক পিস্তলটা দৃশ্যমান হলো। বিকট দর্শন, একটা সাইলেন্সারও লাগানো আছে। দৌড়ে আসছে ওরা। ভাবনা চিন্তার সময় নেই। নিজের পিস্তল তুলে লোকগুলোর দিকে একটা গুলি ছুড়ল কুয়াশা। ফলাফল দেখার অপেক্ষা করল না। পাশ ঘুরে ছুটল ল্যান্ডিংয়ের অন্য প্রান্তের দিকে। ওখানে একটা পুরনো আমলের এলিভেটর আছে। বোতামে চাপ দিয়ে আবার গুলি বর্ষণ করলো শত্রুদের দিকে। সিঁড়িতে নেমে পড়ে কাবার নিয়েছে ওরা। গুলি লাগানো গেল না, তাতে অবশ্য অসুবিধে নেই। লোক দুটো কাজ ঘেঁষতে না পারলেই হলো। এলিভেটরের দরজা যখন খুলল, ততক্ষণে ম্যাগাজিন খালি করে ফেলেছে কুয়াশা। দেরি না করে ঢুকে পড়ল ভিতরে। লক্ষ্য করল লোক দুটো বেরিয়ে এসেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে ওর দিকে। ঠেকানোর উপায় রইল না। এলিভেটরের দরজা বন্ধ হয়ে যাবার আগেই ভিতরে ঢুকে পড়ল রেডিওওয়ালা। পিস্তলধারীও অস্ত্রসহ হাতটা ঢুকিয়ে দিয়েছে দুটো পাল্লার মাঝখানে। নিমেষে ঘূর্ণিঝড় বয়ে গেল। বিদ্যুৎ খেলে গেল কুয়াশার শরীরে। ডান দিকে হেলান দিয়ে বা পাটা অর্ধ চন্দ্রাকৃতিতে সামনের দিকে ছুঁড়ে দিল। শরীর ঘুরে গেল হাত পাক। মাঝপথে পাটা আঘাত করলো দরজার ফাঁকে ঢুকিয়ে দেয়া হাতটার গোড়ায়। ডুব ডুব করে পরপর দুবার শব্দ হলো। এলিভেটরের সিলিংয়ে ঢুকেছে গুলিগুলো। সিটকে পেছনে পড়ে গেছে লোকটা। বন্ধ হয়ে গেছে এলিভেটরের দরজা। সেজন্যে থেমে রইল না সময়। উড়ে গিয়ে পড়ল কুয়াশা দ্বিতীয় শত্রুর উপর। ওর কাঁধ রেডিওওয়ালার তলপেটে আঘাত করলো। এক হাতে বুক খামছে ধরেছে, অন্য হাতে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেছে রেডিওওয়ালার রেডিও ধরা হাতটা। হাত থেকে যন্ত্রটা ছিটকে পড়ল মেঝেতে। পুরো ঘটনা ঘটে যেতে 2 সেকেন্ডের বেশি লাগলো না।
রেডিওওয়ালা এতই অবাক হয়েছে যে আর্তনাদ করতেও ভুলে গেছে। এ ধরনের প্রতিরোধ আশাই করেনি। লোকটাকে ওর সামনে নিয়ে এলো কুয়াশা। বা হাতে পেঁচিয়ে ধরেছে গলা, ডান হাতে প্রচণ্ড জোরে মুচড়ে ধরেছে একটা কান। নিচে কতজন অপেক্ষা করছে? রুশ ভাষায় জিজ্ঞেস করলো কুয়াশা। এলিভেটর ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোরের দিকে নামতে শুরু করেছে। নিজেই গিয়ে গুনে দেখো, শুয়োরের বাচ্চা। নিচের দিকে চাপ দিয়ে মাথাটা এলিভেটরের ধাতব দেয়ালে ঠুকে দিল কুয়াশা। কানটা গোড়া থেকে অর্ধেক ছিঁড়ে এসেছে। বুক ফাটা আর্তনাদ করে উঠল রেডিওওয়ালা। উপর হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এক ঝটকায় তাকে চিৎ করে দিল কুয়াশা। বুকের উপর হাঁটু রেখে চেপে ধরল মেঝের সঙ্গে। হাঁটুতে হোলস্টারের স্পর্শ পেতেই হাত ঢুকিয়ে একটা রিভলভার বের করে আনলো। এটায় সাইলেন্সার লাগানো নেই। ওটার ব্যারেল ঠেকালো প্রতিপক্ষের কপালে। জবাব দাও, নইলে এখনই খুলি উড়িয়ে দিচ্ছি। হিংস্র শোনালো কুয়াশার গলা। কজন আছে নিচে? এবার ভয় ফুটল লোকটার চেহারায়। কাঁপা কাঁপা গলায় বলল, দুজন। একজন এলিভেটরের সামনে, অন্যজন বাইরে ফুটপাতে গাড়ির পাশে। কি রকম গাড়ি? ফোক্স ওয়াগেন। রং? কমে এসেছে এলিভেটরের গতি। পৌঁছে গেছে নিচতলায়। কালো। বাইরের লোকটা? ও কি পরে আছে? জানি না। রিভলভারের বাট দিয়ে চাঁদিতে মাঝারি একটা আঘাত করলো কুয়াশা। মনে করার চেষ্টা করো। গ্রেট কোট। খয়েরি রঙের গ্রেট কোট পরে আছে। থেমে গেল এলিভেটর। রেডিওওয়ালার কোটের গলার কোটের কলার ধরে দাঁড় করিয়ে দিল কুয়াশা। খুলে গেল দরজা। বা পাশ থেকে উদয় হলো কালো পোশাকধারী এক লোক। চোখে সোনালি ফ্রেমের চশমা। রেডিওওয়ালার কপাল আর কানের পাশ দিয়ে নামতে থাকা রক্তের ধারা লক্ষ্য করে সতর্ক ভঙ্গিতে এক পা পিছিয়ে গেল। বা হাতটা কোটের পকেটে। বিপজ্জনক ভঙ্গিতে পকেট সহই উঠে যাচ্ছে উপর দিকে। আর একটা সাইলেন্সার লাগানো পিস্তল। রেডিওওয়ালার শরীরটাকে বর্মের মতো সামনে ধরে রেখে এলিভেটর থেকে বের হলো কুয়াশা। খুক খুক করে কাশির মতো তিনটে শব্দ হলো। শেষবারের মতো আর্তনাদ করে উঠল রেডিওওয়ালা। বুক রক্তাক্ত হয়ে গেছে। তাকে চশমাওয়ালার দিকে ছুড়ে দিল কুয়াশা। প্রাণহীন দেহটা ভারে হুড়মুড় করে পড়ে গেল সে। দেহটার ভারে হুড়মুড় করে পড়ে গেল সে। পিস্তল ধরা হাতটা চাপা পড়ল দুই দেহের মাঝখানে। লোকটার দিকে এগোতে গিয়েও থেমে গেল কুয়াশা। বুঝতে পারল কেন বেটা পিস্তল বের করেনি, কেন পকেট থেকেই গুলি করেছে। বিল্ডিংয়ের ভিতরের গন্ডগোলের আওয়াজ চাপা দেওয়া যায়নি। কিভাবে যেন ঝামেলার গন্ধ পেয়ে গেছে আশেপাশের লোকজন। বিল্ডিংয়ের সামনে এখন একটা ছোটোখাটো জটলা। সদর দরজার কাজ ভেদ করে উকিঝুঁকি মারছে বেশ কটা কৌতূহলী মুখ। সময় নষ্ট করলো না কুয়াশা। তাড়াতাড়ি বেরিয়ে এলো দরজা ঠেলে। জটলার দিকে তাকিয়ে কণ্ঠে আকুতি ফোটালো। বলল, ভিতরে একজন আহত হয়েছে, প্লিজ সাহায্য করুন। হুড়োহুড়ি পড়ে গেল জনতার মাঝে। ছোট দরজা গলে একসঙ্গে বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করছে সবাই। হিরো সাজার ইচ্ছে আর নেই। হিরো সাজার ইচ্ছে আর কি। সাবধানে ছায়ায় সরে এলো কুয়াশা। চঞ্চল চোখে খুঁজে বের করলো ফোক্স ওয়াগনটাকে। ড্রাইভার ভিতরে বসা, খয়েরি রঙের গ্রেট কোট পরনে। কোনো সন্দেহ নেই ওটাই শেষ বাধা। বিল্ডিংয়ের সামনে জটলা দেখে লোকটা সম্ভবত আর বাইরে দাঁড়িয়ে থাকার সাহস পায়নি। ঝামেলা টের পেলে সটকে পড়ার ইচ্ছে, তাই ইঞ্জিনও চালু করে রেখেছে। পিছন থেকে অগ্রসর হলো কুয়াশা। ফোক্স ওয়াগনের রিয়ার ভিউ আর সাইড ভিউ মিরর থেকে নিজেকে বাঁচিয়ে হাতে বেরিয়ে এসেছে সাইলেন্সার লাগানো পিস্তলটা। নিচু হয়ে ড্রাইভারের দরজার পাশে চলে গেল ও। তারপর ঝট করে উঠে দাঁড়ালো। এতক্ষণে সচকিত হলো ড্রাইভার। মাথা ঘুরিয়ে তাকালো অনাহুত আগন্তুকের দিকে। তবে দেরি করে ফেলেছে সে। পিস্তলের বাট দিয়ে জানালার কাছে সজোরে আঘাত হানলো কুয়াশা। ভাঙা কাচের আঘাত থেকে বাঁচতে মাথা নামিয়ে ফেললো লোকটা। হাত বাড়িয়ে দিল পাশের ছিটের দিকে। ওখানে তার নিজের অস্ত্রটা রাখা। খবরদার! বুক কাঁপানো স্বরে ধমকে উঠল কুয়াশা। নড়বে না। থমকে গেল ড্রাইভার। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে কুয়াশার দিকে। নামো। চকিতে নিজের পিস্তলের দিকে তাকালো ড্রাইভার।
হিসেব কষছে ওটা নিতে পারবে কিনা।